প্রিয় দর্শক, স্বপ্ন অনেকেই দেখেন, কিন্তু স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেন অল্প সংখ্যক মানুষ। জীবনে যারা স্বপ্নকে বাস্তবায়ন করতে পেরেছেন তারা কঠোর পরিশ্রম, তুখুর মেধা এবং অসীম ধৈর্য নিয়ে স্বপ্নকে বাস্তবায়ন করতে পেরেছেন। তেমনই একজন স্বপ্নজয়ী মানুষ আমার সামনে আছেন। তিনি হচ্ছেন ডক্টর কাশফি আহমেদ। আমরা জানি যে আপনি অনেক মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন ছোটবেলায়। আমি প্রথমেই জানতে চাবো যে আপনার ছোটবেলার কথা, স্বপ্ন কেমন ছিল আপনার ছোটবেলায়, আপনি বড় হয়ে কি করবেন? আমার ছোটবেলাটাও খুব বৈচিত্র্যময় ছিল। আপনি যেটা বললেন যে মেধাবী ছিলাম, মেধাবীটা আসলে পড়াশোনাটার দিক থেকে, কিন্তু পাশাপাশি আমি অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও করতাম। আমি ডিবেট করতাম, আমি কবিতা আবৃত্তি করতাম, গান করতাম এবং জাতীয় পর্যায়ে আমি বেশ কয়েকবার একদম সর্বোচ্চ পদক পেয়েছি উপস্থিত বক্তৃতায়, আবৃত্তিতে। তো পড়াশোনার সাথে সাথে আমার কালচারাল অ্যাক্টিভিটিসটা খুব চলতো ছোটোবেলায়। তো তখন থেকে আমি আসলে কি হব ওরকম যে একটু নির্দিষ্ট করে যে আমি সেটাই হব এই ধরনের কিছু ভাবিনি, কিন্তু আমি ভাবতাম যে আমি যেটাই করব বা যেটাই পড়ব সেখানে আমি খুব পারফেকশনিস্ট হব। মানে আমি খুব যে সাবজেক্টটাতেই পড়ি বা যে কাজটাই করি সেটা আমি খুব ভালো মতো করব। এটা আমার ছোটবেলা থেকেই মানে একটা প্যাশন ছিল এবং আমি সেটাই করতাম। আসলে যে কাজটা করতাম সেটা আমি খুব নিখুঁতভাবে ভালোভাবে করতে চেষ্টা করতাম। আপনি ছোটবেলায় যেখানে বড় হয়েছেন ওই এলাকাটা কোথায় ছিল? কোথায় আপনি বড় হয়েছেন? আমি ছোটবেলায় বড় হয়েছি ময়মনসিংহ শহরে। আমার বাবা ময়মনসিংহ আনন্দমোহন কলেজের অধ্যাপক ছিলেন। তো বাবার চাকরির সুবাদে আসলে আমার ময়মনসিংহ থাকা, তো ওইখানে স্কুল থেকে এসএসসি করা, এইচএসসি করা এবং এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করি আমি। আপনি কি প্রথমে চাকরিতে ঢুকেছেন নাকি প্রথমে আপনি ব্যবসার কথা চিন্তা করেছেন? না না, আমি যখন মাস্টার্সে ঢুকি তখনই আমি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, সেখানে আমি সায়েন্টিফিক অফিসার হিসেবে যোগ দিই। আচ্ছা। তো আমার মাস্টার্স এবং চাকরি পাশাপাশি চলে। তো এরপর আমি জাপান সরকারের বৃত্তি যেটা মনোবসু স্কলারশিপ সেটা পাই এবং আমি জাপান চলে যাই। তো তখন আমি চাকরিটা ছেড়ে দিয়ে চলে যাই। আচ্ছা আচ্ছা। তো সেখানে আমার দীর্ঘ সময় কাটাতে হয়, আমি পিএইচডি করি, পোস্ট ডক করি, মানে অনেক দীর্ঘ একটা লম্বা সময়। আচ্ছা। তারপর দেশে ফিরে এসে তারপর আমি আবার একটা চাকরিতে জয়েন করি, সেটা ছিল সুইস কন্ট্যাক্ট ক্যাটালিস্ট। সেখানে আমি 1.5-2 বছরের মতো চাকরি করি আর কি। আচ্ছা, এই আমার চাকরি জীবন আর কি। আচ্ছা, তারপরে আপনি কেন চিন্তা করলেন যে আপনি চাকরি ছেড়ে ব্যবসায় যাবেন? যখন আমি সুইস কন্ট্যাক্টে কাজ করি তখন আমার কাজটা ছিল হচ্ছে গ্রামের কৃষকদের জন্য তথ্য প্রযুক্তি সেবাটা নিয়ে যাওয়া, তথ্য নিয়ে যাওয়া আর কি। প্রযুক্তি তো তখন সেটা 2005 সালের কথা বলছি আমি, সেই সময় এতটা এখন যেমন ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ এই কনসেপ্টগুলো তখন ছিল না। তো তখন আমরা ওই কৃষকদের জন্য তথ্য নিয়ে যাব। তো কৃষকদের জন্য তথ্য নিতে গিয়ে আমি দেখলাম কাজ করতে গিয়ে যে ওদের তথ্যের খুবই অভাব। যেমন 1500 কৃষকের জন্য আমাদের একজন সম্প্রসারণ কর্মকর্তা, মানে কৃষকদেরকে তথ্য পৌঁছাবেন, এটা খুবই টাফ। তো তখন আমি ভাবলাম যে এমন কিছু কি করা যায় যেখানে কৃষকরা খুব সহজে তথ্যটাই তো সবচেয়ে বেশি দরকার না, যে কোনো কাজের ক্ষেত্রে। এটা তো আসলে কৃষকদের জন্য বিশাল একটা পাওয়া। আপনি এটা চিন্তা করেছেন, সেটা কিন্তু বিশাল একটা পাওয়া কৃষকদের জন্য। মানে কৃষকদের সাথে মিশতে চিন্তা করলাম। তো তখন গ্রামীণ ফোন আমাদের যে লার্জেস্ট মোবাইল কোম্পানি, ওরা তখন বাংলাদেশে 2005-06 সালে ওরা 700টা কমিউনিটি ইনফরমেশন সেন্টার খুলবে এরকম একটা পরিকল্পনা চলছিল। তো আমি তখন ওদের সাথে কথা বললাম, ওই চাকরি করা অবস্থাতেই দেখলাম যে ওরা তখন ওই কমিউনিটি ইনফরমেশন সেন্টারগুলোতে কৃষকদের জন্য তারা তথ্য দিবে। তো তখন আমি ভাবলাম যে এটা একটা সুযোগ, কারণ আমি চাই সবসময় যে একটু ডিফারেন্ট কিছু করতে, মানে যেটা আসলে গতানুগতিক চাকরি না বা গতানুগতিক কাজ না, আমি এমন কিছু করব যেটা আসলেই মানুষের উপকারে লাগবে এবং আমিও খুব ফ্রিডম পাবো কাজটা। এটা আমার এই জিনিসটা আমার খুব ছোটবেলা থেকে আমার এটা পছন্দ। আচ্ছা। তো তখন আমি চাকরিটা কুইট করলাম। আচ্ছা। এরপর আমি আমার যে প্রতিষ্ঠান উইন, এটা 2006 প্রতিষ্ঠা করলাম এবং ওই গ্রামীণ ফোনের ওই কাজটা নিয়ে আমার প্রথম কাজ, যে বাংলাদেশের 700টা সিআইসি হলো কমিউনিটি ইনফরমেশন সেন্টার, ওইখানে কৃষকদের জন্য আমরা বাংলায় তথ্য দিলাম, কম্পিউটারে ওয়েবসাইটে তথ্য দিলাম। আচ্ছা। তো
তো এটা প্রথম কাজ ছিল। আচ্ছা, এই যে আপনি ইনফরমেশন সেন্টারটা করেছেন কৃষকদের জন্য, তা আপনি কি মনে করেন যে এতে কৃষকদের অনেক উন্নতি হয়েছে? না, ইনফরমেশন সেন্টারটা মূলত আমি করি নাই, সেটা গ্রামীণ ফোনের ছিল। আমার কাজ ছিল শুধু তথ্য দেওয়া সেখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওখানে একটা মজা হচ্ছে যে আমরা যখন এটা ইনফরমেশন সেন্টারগুলোতে আমরা তথ্য দেওয়ার পর গ্রামে গ্রামে গেলাম কৃষকের কাছে, সে 2006 সালে। এবং আপনি চিন্তা করেছেন যে তথ্যটা বাংলায় দিতে হবে? হ্যাঁ, তথ্যটা অবশ্যই বাংলায়, না হলে তো কারণ কৃষকরা তো তাহলে বুঝবে না বাংলায়, এবং প্রচুর ছবি দিয়ে খুব কালারফুল করে, যাতে কৃষক খুব অ্যাট্রাক্ট হয়। কিন্তু যখন আমরা গ্রামে গেলাম কৃষকের সাথে, আমরা যখন মানে 1 to 1 বসলাম, দেখলাম কৃষক খুবই শেকি, মানে সে যেতে চাচ্ছে না। ইনফরমেশন সেন্টারে সে কম্পিউটারের সাথে কমফোর্ট না, খুবই সহজ না, মানে কৃষকরা তো এটা পারবে না। তো তখন আমরা জিজ্ঞেস করলাম যে আপনারা তাহলে কিভাবে তথ্য চান? তথ্য তো দরকার। বলে হ্যাঁ, তথ্য খুব দরকার। কিভাবে চান? বলে আমরা 1 to 1 চাই। মানে আমি বললাম এত কৃষক বাংলাদেশের, এই যে একজন একজন করে কিভাবে দেওয়া যাবে? তখন আমি দেখলাম কি, মাঠে বসে একজন কৃষক, তখন ওই যে বাটন ফোন ছিল মোবাইলে, উনি ওনার ছেলের সাথে কথা বলছেন ঢাকায়। তো তখন আমার মাথায় হঠাৎ করে আসলো যে আমি বললাম যে আপনারা কি তাহলে মোবাইলে যদি আপনাদেরকে কৃষি তথ্য দিই, আপনি কি নিবেন? বলে হ্যাঁ, এটা আমি নিব। তারপর আমি ঢাকায় এসে বাংলা লিংক, তখন বাংলা লিংকের সাথে কথা বললাম। ওরা বাংলাদেশে প্রথম মোবাইলে কৃষি তথ্য দেওয়া শুরু করলো আমাদের মাধ্যমে। ওটা ছিল জিজ্ঞাসা 7676, এবং বাংলাদেশে এটাই প্রথম কল সেন্টারের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে কৃষকদের তথ্য দেওয়া। সেই সময় আসলে এই কনসেপ্টগুলো একেবারেই নতুন ছিল। এরপর গ্রামীণ ফোন, রবি সবাই পরবর্তীতে আমার পার্টনার হয়েছে কাজে আর কি। আচ্ছা, এ ধরনের স্বপ্ন নিয়ে কি আপনার সামনে আরো কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, এখন আমরা যেটা করি, এখন তো আমরা প্রথমে তো আমরা কৃষি তথ্য নিয়ে কাজ শুরু করেছিলাম। এখন আমরা কৃষকদের জন্য অ্যাপস তৈরি করি। বিভিন্ন আমার সাথে বিভিন্ন আইএনজিও, এনজিও এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কাজ করেছে, কাজ এখনও আমরা করছি। তো আমরা বিভিন্ন ধরনের অ্যাপস এবং কীভাবে আইসিটি মাধ্যমটা ব্যবহার করে কৃষকের জন্য আরও বেশি উপকারে তথ্য দিতে পারে, সেটা নিয়ে কাজ করছি। এখন যেটা আমরা করছি যে আবহাওয়া ভিত্তিক, যেহেতু জানেন যে বৈশ্বিক পরিবর্তন হচ্ছে জলবায়ুতে, আমরা কৃষির ক্ষেত্রে এটা খুবই জরুরি, মানে আবহাওয়ার তথ্যটা জানা, এবং সেই তথ্যের উপর ভিত্তি করে একজন কৃষক ভাই ঠিক করবেন যে আমি আগামীকালকে কি করব। তো আমরা এখন যেটা ওনাদেরকে দেই, আবহাওয়ার তথ্য দেই, সেটার সাথে ভিত্তি করে উনি ওনার ফসলের জন্য, যিনি বাঁধাকপির কৃষক উনি ওনার জন্য কি করবেন, যিনি ধান করেন তিনি কি করবেন, যিনি পোলট্রি করেন তিনি কি করবেন, এরকম সবার জন্য আলাদা আলাদা করে তথ্য দেই। এই কাজগুলো করতে আপনাকে কি গ্রামে যেতে হয়? হ্যাঁ, গ্রামে যেতে হয়, কৃষকদের সংস্পর্শে যেতে হয়? অবশ্যই অবশ্যই, কারণ তাদের ফিডব্যাকটা তো আমার জন্য খুব জরুরি। আচ্ছা, তো তখন আপনার কি ফিল হয় যে আপনি কৃষকদের সংস্পর্শে গেলেন, কৃষকদের সাথে কথা বলছেন, বা কৃষকদের দুঃখ কষ্টগুলোকে আপনি বুঝতেছেন, এবং আপনি কৃষকদের সাথে আপনার পরিকল্পনাটা শেয়ার করতে পারছেন, তা আপনার ফিলিংসটা তখন কি? আমার ফিলিংসটা আমার খুবই ভালো হয়, কারণ হচ্ছে যে আমাদের কৃষকরা হচ্ছে, আমরা যেটা বলি আনসাং হিরো, মানে ওনাদেরকে কখনো আপনি সামনে দেখবেন না। ওনারা কিন্তু এই যে আমরা যে আমাদের যে দৈনন্দিন খাবার দাবার, বাংলাদেশ যে কৃষিতে এত উন্নত, হ্যাঁ, এবং আমরা যে আস্তে আস্তে কৃষি পণ্য রপ্তানিতে অনেক মানে কমিয়ে দিয়েছি, আমরা যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছি, এই সব ক্রেডিট কিন্তু ওনাদের। কিন্তু ওনারা কিন্তু খুব নীরব, হ্যাঁ, নীরবে ওনারা কাজ করে যান। ওনারা এটার জন্য কোনো ধরনের পুরস্কারও চান না, এবং এটার জন্য কোনো ধরনের রিটার্নও চান না। তো ওনাদের সাথে কাজ করতে আমি খুবই কমফোর্ট ফিল করি, এবং তারা হচ্ছে যে আপনাকে খুব সাপোর্টিভ। তারা বলতে চায় যে কি তাদের প্রয়োজন, এবং তাদের প্রয়োজনে যদি কিছুটাও আমি দিতে পারি তারা খুব খুশি হয়। তো কৃষকদের নিয়ে কাজ করতে পেরে আমি আসলে খুবই, মানে এটা আমার স্বপ্নের একটা পার্ট, যেটা আমি জয় করতে পেরেছি, যে ওনাদের ফিলিংসটা বোঝা, ওনারা কি চান, ওনাদের মতো করে ওনাদের জন্য একটা প্যাকেজ নিয়ে যাওয়া। অনেক সময় আছে না যে কৃষকরা তো অনেক কিছু চিন্তা না করেই ধরেন আপনাকে একটা ফোন দিল বা আপনাকে বিরক্ত করলো, এই জায়গাটাকে আপনি কি মনে করেন? আপনি কি এটা ডিস্টার্ব ফিল করেন? কখনোই না, মানে কৃষকরা কখনোই ডিস্টার্ব করে না, মানে ওদের যে ওরা কোনো অকারণে ফোনও করে না। ধরুন আমাদের যে কল সেন্টারগুলোতে ওরা ফোন করে বা যে তথ্যের জন্য জানতে চায়, ইভেন আমাকেও পার্সোনালি অনেকেই পরিচিত যারা ফোন করে, ওনারা খুব স্পেসিফিক ফোন করেন, মানে ফোন করে পয়সা নষ্ট করবেন এই পয়সাটা ওনাদের আসলে নাই, মানে অযথা ফোন করেন। ওনারা যে ফোনটা করেন সেটা খুব স্পেসিফিক, তথ্য জানতে চান বা কোনো একটা বিষয় জানতে চান, তারপর ফোন রাখেন। এই কৃষকদের নিয়ে যে আপনি কাজ করছেন, এটা কি আপনার সামনে আরও কোনো পরিকল্পনা আছে? সামনে যে জিনিসটা নিয়ে আমি কাজ করতে চাই বা অলরেডি আমি শুরু করেছি, সেটা হচ্ছে কৃষকদের জন্য তার পণ্যের
একটা ন্যায্য মূল্য যেন তারা পায়, এই জায়গাটায় তারা কিন্তু অনেক পিছিয়ে আছে। আপনি জানেন যে বাজারে দ্রব্যমূল্য নিয়ে আমরা খুবই বেশি সবাই উৎকণ্ঠিত, না? আমরা যারা কিনে খাই তারাও খুব বিরক্ত যে এত কেন দাম জিনিসের। হ্যাঁ, মানে আবার সিন্ডিকেটের কথা আমরা বলি, মানে এইগুলো সব আমাদের আলোচনা, কিন্তু কৃষক পর্যায়ে যেটা, কৃষক কিন্তু একেবারেই বঞ্চিত। মনে করেন যে সে হয়তো বা ঢেঁড়স 5 টাকা কেজি বিক্রি করে দিচ্ছে, আপনি ঢাকায় 80 টাকা কিনে খাচ্ছেন। মাঝখানে একটা লম্বা চ্যানেল যেখানে বিভিন্ন সিন্ডিকেট মেম্বাররা বসে টাকাটা নিয়ে নিচ্ছে, কৃষক কিন্তু বঞ্চিত। আমি এখন যে কাজটা করতে চাচ্ছি বা অলরেডি আমরা শুরু করেছি পাইলটিং, সেটা হচ্ছে আমি কৃষককে, বাংলাদেশের কৃষকদেরকে একটা ন্যায্য মূল্য দিব, একটা প্রাইস কৃষকের জন্য থাকবে। মানে এটা সেটা যেই কিনুক না কেন, কৃষককে আর 5 টাকা দিয়ে বিক্রি করতে দেওয়া হবে না, সে বার্গেন করবে। কৃষক বার্গেনিংয়ে যাবে যে আমি 10 টাকা 15 টাকা 20 টাকা নিচে আমি দিব না, কারণ এই জায়গাটাতে কেউ কাজ করে নাই কখনো। সবাই মানে সমস্যাটা সবাই জানে, কিন্তু সমাধানের জন্য আসলে সেই রকমভাবে উদ্যোগী হয়ে বা একটা চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে না। ওই জায়গাটাতে আমি কাজ শুরু করেছি, ওইটা আমার একটা বড় চ্যালেঞ্জ। এখন আমরা জানি যে আমাদের দেশকে উন্নত করতে হলে অবশ্যই কৃষিকাজটাকে উন্নত করতে হবে, এবং সেই কাজটাই আপনি করছেন। হ্যাঁ, যেমন ধরেন আমাদের দেশে, যেমন আমরা যদি বলি যে আমাদের আর্নিং সোর্সের মধ্যে সবচেয়ে বড় গার্মেন্টস, কিন্তু গার্মেন্টসের প্রত্যেকটা জিনিস কিন্তু বাইরে থেকে আনতে হয়, সুতা বলেন, যন্ত্রপাতি বলেন, মেশিনারিজ বলেন, কিন্তু কৃষিতে কিন্তু একেবারে আমাদের দেশীয় সমস্ত কিছু, হ্যাঁ, মানে সার ছাড়া আর কিছু কীটনাশক ছাড়া যেগুলো বাইরে থেকে আনতে আমরা বাধ্য, সেগুলো ছাড়া মূল অ্যাক্টর এবং প্রত্যেক আমাদের জমি সব কিছু আমাদের নিজস্ব। কাজে যদি এই জায়গাটাতে আমরা আরও এফোর্ট দিতে পারি, আমার কাছে মনে হয় যে কৃষিটা একসময় গার্মেন্টসকেও ছাড়িয়ে যাবে। একদম। আমার জানা মতে এখন কিন্তু প্রচুর নারীরা কৃষিকাজ করছে। হ্যাঁ, কৃষিকাজ করছে কি আপা, মানে মাঠে তো করছেন যারা, ওনারা তো আসলে সেইভাবে অ্যাপ্রিসিয়েট হয় না। হ্যাঁ, ওনারা মজুরিও খুব কম পান। মানে ধরেন একজন পুরুষ কৃষক যে মূল্য পাবেন মজুরি হিসেবে, একজন মহিলা কৃষানি উনি কিন্তু সেটা পান না, হাফ পান। এখানে একটা বৈষম্যতা আছেই। আরেকটা হচ্ছে এখন যেটা আপনি বললেন যে আমাদের যে নারী উদ্যোক্তারা, তারা কিন্তু কৃষি পণ্য নিয়ে অনেক কাজ করছে। আপনি দেখবেন মশলা বা বিভিন্ন ধরনের কৃষির না মানে কৃষি পণ্য তারা কিন্তু মার্কেটিংয়ের জন্য এন্টারপ্রেনারশিপ ডেভেলপ হচ্ছে। এটা খুব পজিটিভ দিক। আপনি তো একজন স্বপ্নজয়ী নারী, এবং আপনার স্বপ্নটাকে জয় করার জন্য আপনি আর কি পরিকল্পনা করছেন? স্বপ্নজয়ী আসলে এখনো সম্পূর্ণ স্বপ্নটা জয় করা হয় নাই, চেষ্টা চলছে, ইনশাল্লাহ এক সময় হবে। তো আমার সেক্টরটা কৃষি, আমি এই সেক্টরটাকেই মানে সবসময় ধরে রাখতে চাই, এটা থেকে আমি বের হতে চাই না। তো যেটা আমি বললাম যে আমি আসলে কৃষকদেরকে একটা কমফোর্ট জোনে পৌঁছে দিতে চাই, যাতে করে এখন তাদের মধ্যে একটা হাহাকার আছে, তারা বলে না বা অনেক সময় বলেও, তারা সিন্ডিকেট শব্দটার সাথে এখন পরিচিত হয়ে গেছে যে তাদের পণ্যের মূল্যগুলো তারা পায় না। এই জায়গাটাতে আমি একটু কাজ করতে চাই, ভালোভাবে কাজ করতে চাই। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে জিনিসগুলো আমাদের সরকারের উপরও চাপ পড়ে, যে সার বাইরে থেকে আনতে হয়, প্রচুর সাবসিডি দিতে হয়। তো আমি এটাও আমার পরিকল্পনা যে সারের মানে বাইরের থেকে আনার চেয়ে আমাদের দেশে যেন জৈব সার তৈরি করা যেতে পারে, ওই জায়গাটাতেও আমার খুব একটা ইচ্ছা আছে যে ওইটা নিয়েও কাজ করব। যে জৈব সার তৈরি করা, যেহেতু আমাদের অনেক ওয়েস্ট, এই ওয়েস্ট থেকে জৈব সার তৈরি করা এবং কৃষকদেরকে সেই সারটা পৌঁছে দেওয়া এবং বোঝানো যে জমির উর্বরতা আসলে জৈব সারের মাধ্যমেই হবে, রাসায়নিক সারের মাধ্যমে না। মানে এরকম অনেকগুলো জায়গা আছে এখনো কাজ করার। আসলে বেলা শেষে আপনি কিন্তু একজন নারী, এই যে আপনি কাজগুলা করতে যে আপনার নিশ্চয়ই স্ট্রাগল হয়েছে, আপনার এই স্ট্রাগলের কথা আমরা একটু শুনতে চাচ্ছি। বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু বলবো না, দেশের বাইরেও সবসময় নারীদের জন্য এক্সট্রা কিছু চাপ থাকে, পারিবারিক চাপ থাকে, মানে বাইরে কাজ করে এসেও তাকে ঘরের কাজগুলো করতে হয়, সেটা একটা বিষয়। আবার বাইরে একটা ছেলে যে ধরনের এক্সেস পায়, সেই এক্সেসটা নারীরা এখনও পায় না, বাংলাদেশে তো পাই না। কোনো কাজ করতে গেলে অনেক ধরনের বাধাই আসে। তো এই বাধাগুলোকে আসলে আমি কখনো মাথায় রাখি নাই। যেখানে বাধা আসছে আমি চেষ্টা করছি বাধাটাকে ডিঙিয়ে যেতে, যেটা পারি নাই সেখান থেকে আমি সরে আসছি। তো আসলে স্ট্রাগল করে করে এই পর্যন্ত আসা। তো খুব বড় স্ট্রাগল করতে হয়েছে সেটা আমি বলবো না, কিন্তু ছোটোখাটো যে স্ট্রাগলগুলো সেগুলো ওভারকাম করতে পেরেছি আর কি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্বপ্নজয়ী অনুষ্ঠানে আসার জন্য এবং আপনার স্বপ্নগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে
আরেকজন স্বপ্নজয়ী মানুষের সাথে।